আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মেন্টর বায়োলজি সিআইডিএমই। আমি তোমাদের সাথে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে কিছু বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। প্রথমে আসি বৈচিত্র্যটা কি বা প্রাণী বৈচিত্র্যটা কি। প্রাণী বৈচিত্র্যটা হচ্ছে পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীদের মধ্যে তাদের জিনগত, প্রজাতিগত বা বিভিন্ন যে বৈচিত্র্যতা বা বিভিন্নতা, তাদের আকার আকৃতি যে বিভিন্নতা দেখতে পাওয়া যায়, এটাই মূলত প্রাণীদের বৈচিত্র্য। এই প্রাণী বৈচিত্র্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে বা বিজ্ঞানীরা এই প্রাণী বৈচিত্র্যটাকে তিনটা অংশে ভাগ করেছেন। আমি যদি একটু তোমাদেরকে দেখাই প্রাণী বৈচিত্র্য, তোমাদের যে কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে কোশ্চেনগুলো জানাবা। আমরা যদি বলি প্রাণী বৈচিত্র্যের কথা, প্রাণী বৈচিত্র্য পুরো পৃথিবীর প্রাণীগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ আমরা কয়েক রকমের প্রাণী বৈচিত্র্য সেখানে দেখতে পাবো। এক, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আমরা দেখতে পাবো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এছাড়া আমরা দেখতে পাবো প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, এবং আমরা কিছু জিনগত বৈচিত্র্য দেখতে পাবো। আচ্ছা, প্রথমে আসি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কি। দেখো, বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র রয়েছে। তোমরা জানো যে কোন একটা জায়গার জীব এবং জড় পরিবেশের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় সেটা মূলত বাস্তুতন্ত্র। এখন তুমি সুন্দরবনের যদি ইকোসিস্টেমের কথা চিন্তা করো, তাহলে সেখানে তুমি বাঘ পাবা, হরিণ পাবা, এই সব কিছু মিলে সুন্দরবনের একটা ইকোসিস্টেম রয়েছে। আবার তুমি যদি একটা জলের বা একটা পুকুরের ইকোসিস্টেমের কথা চিন্তা করো, সেখানে বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন ভ্যারাইটির মাছ আছে, বিভিন্ন প্রজাতির অ্যাকোয়াটিক অ্যানিমেলগুলো রয়েছে। তো এর মধ্যে একটা এদের মধ্যে একটা বিভিন্নতা বা বৈচিত্র্য রয়েছে। তো এক একটা বাস্তুতন্ত্র অর্থাৎ এক একটা ইকোসিস্টেমে এক এক রকম কিন্তু ভ্যারাইটি রয়েছে। তো বিভিন্ন ইকোসিস্টেমের মধ্যে যে ভ্যারাইটিগুলো রয়েছে, তোমার সুন্দরবনের ইকোসিস্টেমে একরকম অ্যানিমেলগুলো রয়েছে, একটা ম্যারিন ইকোসিস্টেমে একরকম অ্যানিমেলগুলো রয়েছে, একটা ফ্রেশ ওয়াটারের ইকোসিস্টেমে একরকম অ্যানিমেলগুলো রয়েছে, এক এক রকম বৈচিত্র্যের অ্যানিমেলগুলো রয়েছে। তো সব কিছুর মধ্যে যে বৈচিত্র্যটা বা ডাইভার্সিটি দেখা যাচ্ছে, সেটাকে মূলত বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্যের কথা যদি তুমি চিন্তা করো, জাস্ট এতটুকু ভাবো যে তোমার বাসার পাশে একটা গাছ রয়েছে, একটা আম গাছ রয়েছে। এখন আম গাছে পাখিরা বসবাস করে, আম গাছে অনেক পোকামাকড় বসবাস করে, আবার দেখবা আম গাছে তোমার অনেক ব্যাকটেরিয়াও বসবাস, তোমার খালি চোখে দেখতে পারবা না, কিন্তু তোমার অনেক সময় অনেক ডিজিজ হচ্ছে গাছে, তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখানে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাল কোনো ইনফেকশন রয়েছে আর কি। সো শুধুমাত্র একটা আম গাছের কথা চিন্তা করো, সেখানে কত প্রজাতির অ্যানিম্যালগুলো রয়েছে। আজকে আমরা অন্য কোনো লিভিং অর্গানিজম নিয়ে কথা বলবো না, শুধুমাত্র অ্যানিম্যাল নিয়ে কথা বলবো। সো একটা আম গাছের মধ্যে কত রকমের অ্যানিম্যালগুলো রয়েছে, এই যে আম গাছের মধ্যে বিভিন্ন প্রজাতির অ্যানিম্যালগুলো রয়েছে, তাদের প্রত্যেকের আকার আকৃতি, তাদের বিভিন্ন দিক দিয়ে তাদের বিভিন্নতা রয়েছে। তো একটা গাছের মধ্যে এই যে বিভিন্ন প্রজাতির মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, এটাকে মূলত বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। আর যদি জিনগত বৈচিত্র্যের কথা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে দেখো, পুরো পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, প্রত্যেকটা মানুষই আরেকটা মানুষ থেকে আলাদা, অর্থাৎ প্রত্যেকের আকার আকৃতি ভিন্ন রকম আর কি, এক একজনের বৈশিষ্ট্যটা এক এক রকম। তো একটা স্পেসিফিক স্পিসিসের মধ্যেই দেখো কত রকম ভ্যারাইটি রয়েছে। সো এই ভ্যারাইটিটা কেন হয়? সাপোজ আমি যদি মানুষের কথা বলি, আফ্রিকান অঞ্চলের মানুষদের কথা বলি, আর এশিয়ান অঞ্চলের মানুষদের কথা বলি, বা ইউরোপের মানুষদের কথা বলি, দেখবা ডিফারেন্ট। তিনটা মহাদেশের মানুষের আলাদা আলাদা রকম, কেউ
বা হচ্ছে একটু, যেমন আফ্রিকানরা যারা কালো বা নিগ্রো তারা অনেক কালো হচ্ছে, আবার ইউরোপের অনেক সাদা হচ্ছে। তো এটা কেন হচ্ছে, এই ভ্যারাইটিটা কেন হয়? এটা মূলত হয় মানুষের শরীরের মধ্যে যে জিনগুলো রয়েছে। আমি কিছু তোমরা সিআইডিএম এর পেজে গেলে সেখানে ইউটিউব পেজে গেলে প্লেলিস্ট পাবা, সেখানে বায়োলজি প্লেলিস্টে আমার ভিডিওগুলো পাবা তোমরা। সেখানে জিন নিয়ে আমি একটা জিনগত বৈশিষ্ট্য বা জিন নিয়ে একটা আমার ক্লাস দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। সো এই জিনগত ভ্যারাইটির কারণেই মূলত মানে একই প্রজাতি হওয়া সত্ত্বেও মানুষদের মধ্যে বা একই প্রজাতির অ্যানিম্যালদের মধ্যে নানান রকমের বৈচিত্র্যতা দেখা যায়। এটাকে মূলত বলা হয় জিনগত বৈচিত্র্য। সো আমরা প্রাণী বৈচিত্র্য সম্পর্কে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্যগুলো শিখলাম। তোমাদের যদি কারো কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই তোমরা মেসেজ করে বা কমেন্ট বক্সে জানাবা যে বিষয়গুলো জানতে চাও। এবার আসো, আচ্ছা ধরো যে তোমার বাসায় একটা আলমারি রয়েছে। এই আলমারিতে তোমার আম্মু তোমার যে জামা কাপড়গুলো রয়েছে, যে ড্রেসগুলো রয়েছে, এই ড্রেসগুলোকে এলোমেলো ভাবে রাখে? নিশ্চয়ই এলোমেলো ভাবে রাখে না, নির্দিষ্ট ভাগে নির্দিষ্ট ড্রেসগুলো রাখে। লাইক তোমার টি শার্টগুলো একটা জায়গায় রাখে, তোমার প্যান্টগুলো আরেক জায়গায় রাখে, তোমার পাঞ্জাবিগুলো আরেক জায়গায় রাখে, কিংবা তোমার যে খুব ছোট ভাই বা বোন থাকে, তাহলে ছোটদের যে ড্রেসগুলো রয়েছে সেগুলো আলাদা জায়গায় রাখে। দেখো তোমার বাসার একটা আলমারিতে তোমার আম্মু জামা কাপড়গুলো এলোমেলো ভাবে রাখে না, একটা নির্দিষ্ট ভাগে ভাগ করে রাখে। তাহলে পুরো পৃথিবীর প্রাণী জগৎকে ঠিক তোমার বাসায় গুছানো আলমারির মতো পুরো পৃথিবীর প্রাণী জগৎকে সায়েন্টিস্টরা নির্দিষ্ট ভাগে ভাগ করে রাখছে। এই যে সায়েন্টিস্টরা বিভিন্ন ভাগে ভাগ করেছে, এটাকে মূলত বলা হয় শ্রেণীবিন্যাস। আর সায়েন্টিস্টরা পুরো পৃথিবীর প্রাণী জগৎকে প্রধানত 9টা ভাগে ভাগ করেছে। এছাড়াও আরো মাইনর কিছু ফাইলাম রয়েছে, কিন্তু প্রথমত 9টা পর্বে ভাগ করেছে বা মেজর 9টা ফাইলামে ভাগ করেছে। তো এই ভাগগুলো তারা কিসের উপর ভিত্তি করে করেছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু মাস্ট একটা কোশ্চেন থাকে। ইভেন তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা যাবা সেখানেও কোশ্চেন থাকে। আমার এই লেকচারটা যদি মানে কোনো চাকরি প্রত্যাশী ভাইরা দেখে, তাহলে সেখানেও নিবন্ধন পরীক্ষায়ও বা রিটেন পরীক্ষাগুলোতে, বায়োলজির রিটেন পরীক্ষাগুলোতে এই অধ্যায় থেকে একটা কোশ্চেন থাকে। সো কেমন কোশ্চেন থাকে? অনেক সময় বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো জানতে চায়, কিংবা তার উদাহরণগুলো বা ক্লাসিফিকেশনগুলো জানতে চায়। এনিওয়ে, এই প্রশ্নগুলো অনেকে খুব কষ্ট করে মুখস্থ করে, কিন্তু আসলে এগুলো খুব একটা কষ্টের বা মুখস্থ করার মানে না বুঝে মুখস্থ করার কোনো বিষয় না। আমরা প্রাণীদেরকে কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে ভাগ করা হয়, এই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা ভালোভাবে বুঝে পড়তে পারি, তাহলে আমাদের পরবর্তী শ্রেণীবিন্যাস করাটা বা পরবর্তী বিভিন্ন পর্বের ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রাখাটা আর কঠিন কোনো বিষয় হবে না। সাপোজ ধরো তোমার সাথে আমার কম্পেয়ার করা হচ্ছে। এখন প্রথমত ধরো যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলি। সাপোজ তুমি একটু সাদা বা ফর্সা, আমি একটু কালো। ধরো তুমি একটু খাটো, আমি একটু লম্বা, কিংবা তোমার চুলগুলো একটু বড়, আমার চুলগুলো একটু ছোট। এরকম ভাবে তোমার সাথে আমি কয়েকটা পার্থক্য আমরা করে নিলাম। এইবার যদি পরীক্ষায় বলা হয় তোমার বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে তুমি কি লিখবা? যে হ্যাঁ তুমি একটু খাটো, তুমি একটু সাদা, তোমার চুলগুলো একটু লম্বা। যদি বলা হয় আমার বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে তুমি কি লিখবা? সিমিলারলি আমার বৈশিষ্ট্যগুলো লিখবা, হ্যাঁ আমি একটু লম্বা, আমি একটু কালো, আমার চুলগুলো একটু খাটো। সো এগুলো তো লিখবা। সো আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো রয়েছে, এই ভিত্তিগুলো যদি আমরা ভালোভাবে বুঝে নিতে পারি, তাহলে পরবর্তীতে আমার যে 9টা ফাইলাম রয়েছে, এই 9টা ফাইলামের যখন ক্যারেক্টারিস্টিকগুলো আমাদের লিখতে হবে বা পরীক্ষায় লিখবো আমরা, তখন জাস্ট এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কোন ফাইলামের ক্ষেত্রে কেমন, এই কথাটাই আমরা শুধু লিখবো। যে হ্যাঁ আমি এখন তোমাদেরকে এখানে কিছু বিষয় পড়াবো, যেমন মানে যে বিষয়গুলোর উপর বেস করে প্রাণীর শ্রেণীবিন্যাস করায়, তার মধ্যে রয়েছে দেহের আকার আকৃতি, সংগঠন, তারপর তোমার জীবন পদ্ধতি, ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ, এরপর রয়েছে তোমার ভ্রূণস্তর, জার্ম লেয়ার, সিমেট্রি, মেটামেরিজম, সেগমেন্টেশন, টাগমাটাইজেশন, পোলারিটি, প্লেন, সিলোম। সো এই বিষয়গুলো
সম্পর্কে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট রাখবো। এরপর এই বিষয়গুলো জাস্ট কোন ফাইলামে কেমন এটাই আমরা বলবো, যে হ্যাঁ পরিফেরাতে এরকম, নিডারিতে এরকম, যে হ্যাঁ নিডারিতে বলা হলো যে নিডারা পর্বের বৈশিষ্ট্য লেখো, তখন আমরা জাস্ট নিডারা পর্বের ভ্রূণস্তরটা কেমন, তার সিমেট্রিটা কেমন, তার পোলারিটিটা কেমন বা সিলোমটা কেমন, এই বিষয়গুলো শুধুমাত্র আলোচনা করবো এই আর কি। আর এটা খুব মানে না বুঝে মুখস্থ করলে কঠিন লাগবে, তবে বুঝে মুখস্থ করলে কঠিন কোনো কিছু না। তোমাদের যদি কোনো কঠিন, তোমাদের এখানে কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই তোমরা আমাকে জানাও, আমি সেই হিসেবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসো এবার আমরা তাহলে একটা একটা করে সামনের দিকে আগাই। তাহলে যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবের শ্রেণীবিন্যাস করা হয় সেগুলোকেই মূলত বলা হয়, তাহলে ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় সেগুলো মূলত শ্রেণীবিন্যাসের ভিত্তি, যে সকল বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য, আমরা যদি প্রথমটা শুরু করি দেহের আকার আকৃতি, এটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে হ্যাঁ দেহের আকারের উপর ডিপেন্ডস করে প্রাণীদেরকে ম্যাক্রো অ্যানিম্যাল এবং মাইক্রো অ্যানিম্যাল দুই ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ম্যাক্রো অ্যানিম্যালগুলো যেগুলো মাইক্রো অ্যানিম্যাল, এখানে একটু ভুল আছে, এখানে মাইক্রো অ্যানিম্যালগুলো আমি একটু করি, দিস ইজ অ্যাকচুয়ালি মাইক্রো অ্যানিম্যাল, অর্থাৎ যে অ্যানিম্যালগুলোকে তুমি খালি চোখে দেখতে পাবা না সেগুলোকে বলা হয় মাইক্রো অ্যানিম্যাল। আর ম্যাক্রো অ্যানিম্যাল, যে অ্যানিম্যালগুলোকে তুমি খালি চোখে দেখতে পাও সেই অ্যানিম্যালগুলোকে মূলত বলা হয় ম্যাক্রো অ্যানিমালস বা বৃহত্তর প্রাণী। এখন দেখো আমি তোমরা যেহেতু আমাকে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই আমি ম্যাক্রো অ্যানিম্যালের মধ্যে পড়বো, কিংবা তোমার চারপাশে তুমি যা কিছু দেখতে পাচ্ছ এই অ্যানিম্যালগুলোকে বলা হবে ম্যাক্রো অ্যানিম্যাল। আর যেগুলো তোমরা দেখতে পাও না, যেমন অনেক প্রকার ব্যাকটেরিয়া রয়েছে যেগুলোকে খালি চোখে দেখা যায় না, সেগুলো হবে অবশ্যই না, ব্যাকটেরিয়া অবশ্য অ্যানিম্যালের মধ্যে পড়ে না, যেগুলো মানে যে অ্যানিম্যালগুলোকে আসলে খালি চোখে দেখা যায় না তাদেরকে মূলত বলা হচ্ছে মাইক্রো অ্যানিম্যাল। এনিওয়ে, এরপর যদি আমরা লক্ষ্য করি গ্রেড অফ অর্গানাইজেশন, এর উপর ডিপেন্ডস করে প্রাণীদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এটা তোমাদেরকে একটু বুঝতে হবে আর কি, যে গ্রেড অফ অর্গানাইজেশনের উপর ভিত্তি করে পুরো প্রাণী জগৎকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। এক, কোষীয় মাত্রার গঠন বা সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন। এরপর তোমার রয়েছে সেল টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন, এরপর রয়েছে তোমার টিস্যু অর্গান গ্রেড অফ অর্গানাইজেশনস, অ্যান্ড ফাইনালি রয়েছে অর্গান গ্রেড অফ অর্গানাইজেশন। এই চারটা বিষয় তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা আসো এই চারটা বিষয় একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে আসো সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন বা কোষীয় মাত্রার যে গঠন, এই বিষয়টা বলি। তাহলে এটা বোঝার আগে একটু বেসিক তোমাকে বুঝতে হবে। আচ্ছা এখানে আসো, আমি যদি একটু বেসিক তোমাকে বুঝাই। সাপোজ, আচ্ছা একটু বোঝার চেষ্টা করো। আমাদের শরীরে অনেকগুলো সেল রয়েছে, তোমরা জানো সেল কাকে বলে। আমি আর সেলের সংজ্ঞাতে যাচ্ছি না, তবুও তোমাদের জন্য একটু বলি। সেল হচ্ছে জীবদের গঠন ও কাজের একক, যা বিজ্ঞানী লুইস সিকিভিজের মতে সেল হচ্ছে জীবদের গঠন ও কাজের একক, যা একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে এবং যা অন্য কারো সহযোগিতা ছাড়াই নিজের বংশ বৃদ্ধি করতে পারে, এটাকে বলা হয় সেল। এনিওয়ে, এটা সম্পর্কে তোমরা জানো আর কি এই স্টেজে এসে। সো অনেকগুলো সেল যখন একত্রে একই রকম কোনো কাজ সম্পাদন করে, অর্থাৎ when many cells work together or work collectively then it's called actually tissue। অর্থাৎ অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একই রকম কাজ করে তখন সেটাকে বলা হয় টিস্যু। এখন অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে যদি একই রকম কোনো কাজ সম্পাদন করে তখন সেটাকে বলা হয় অর্গান। আর অনেকগুলো অর্গান একত্রিত হয়ে যদি একই রকম কাজ সম্পন্ন করে তাহলে সেটাকে বলা হয় সিস্টেম। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে জানাবা, সে বিষয়ে আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আসো বিষয়টা কি, ধরো অনেকগুলো সেল মিলে
তোমার এই হাতের আঙ্গুলের কথা চিন্তা করো, ধরো যে হাতের আঙ্গুলের একটু মাংসের টুকরা তৈরি করছে অনেকগুলো কোষ মিলিত হয়ে, তখন ওই মাংসের টুকরাটাকে আমরা বলতেছি টিস্যু। এখন অনেকগুলো মাংসের টুকরা মিলে তোমার একটা হাতের আঙ্গুল তৈরি করছে, তাহলে হাতের আঙ্গুলটাকে এটা তোমার একটা অর্গান। এবার দেখো তোমার, আমি যদি তোমার মুখটাকে একটা অর্গান হিসেবে চিন্তা করি, এবার তোমার মানে মুখগহ্বর, তোমার গলবিল, তোমার পাকস্থলী সবগুলি তোমার একটা অর্গান। আমি যে কয়েকটা অর্গানের নাম বললাম এখন, এই কয়েকটা অর্গান মিলে তোমার খাওয়ার এবং খাবার পরিপাক হওয়ার একটা কাজ করতেছে। সবাই খাবার পরিপাক হওয়ার জন্য দায়ী বা খাবার খাওয়ার জন্য দায়ী। তো এই সকল অর্গান মিলে বা কিছু অর্গান মিলে যখন একত্রিত হয়ে একই রকম কোনো কাজ করে, তখন সেটাকে বলা হয় তন্ত্র বা সিস্টেম। তাহলে আমরা চারটা জিনিস পেলাম, সেল পেলাম মানে কোষ পেলাম, এবার কোষগুলো একত্রিত হয়ে যদি একই রকম কাজ করে তখন সেটাকে আমরা বলতেছি টিস্যু, টিস্যু একত্রিত হয়ে যদি একই রকম কাজ করে তখন সেটাকে বলতেছি আমরা অর্গান, আর অর্গান একত্রিত হয়ে যদি একই রকম ফাংশন করে তখন সেটাকে আমরা বলতেছি সিস্টেম। সো পৃথিবীতে যত অ্যানিম্যাল রয়েছে, কোনো অ্যানিম্যালের ক্ষেত্রে তাদের শরীরে শুধুমাত্র সেল থাকে, এই সেলগুলো আর টিস্যু ফর্ম করে না, অর্থাৎ এই সেলগুলো একত্রিত হয়ে একই রকম কোনো ফাংশন করে না, অর্থাৎ টিস্যু ফর্ম করে না। সেই কোষগুলোকে বলা হয় সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ কোষীয় মাত্রার অঙ্গ বা কোষীয় মাত্রার অঙ্গ বলতে পারো। এরপরে অনেকগুলো আবার কিছু প্রাণী রয়েছে, কিছু পর্বের প্রাণী রয়েছে যাদের শরীরে কোষগুলো একত্রিত হয়ে টিস্যু পর্যন্ত গঠন করতে পারে, তখন সেই প্রাণীগুলোকে বলবো আমরা টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন বা কোষ টিস্যু বা কোষ কলা মাত্রার প্রাণী বলতে পারি আমরা। তো তাদের শরীরে টিস্যুগুলো একত্রিত হয়ে পুনরায় অর্গান তৈরি করে না। আবার অনেক পর্বের প্রাণী রয়েছে যাদের সেলও রয়েছে, সেলগুলো একত্রিত হয়ে টিস্যু গঠন করে, আবার টিস্যুগুলো একত্রিত হয়ে অর্গান গঠন করে। সো এইরকম যে প্রাণীগুলো রয়েছে তাদেরকে আমরা বলবো টিস্যু এবং অঙ্গ মাত্রা, অর্থাৎ টিস্যু অর্গান গ্রেড অফ অর্গানাইজেশন। আবার অনেকগুলো প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে অর্গানগুলো একত্রিত হয়ে, অনেক পর্বের প্রাণী রয়েছে যাদের অর্গানগুলো একত্রিত হয়ে সিমিলার কোনো ফাংশন করে বা একই রকম কোনো কাজ করতেছে, তখন সেই প্রাণীগুলোকে বা সেই পর্বের প্রাণীগুলোকে আমরা বলবো অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন। এখন কোন পর্বের প্রাণীদের শুধুমাত্র আমরা সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন বলবো, আর কোন পর্বের প্রাণীদের আমরা বলবো টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন, কোন পর্বের প্রাণীদের আমরা বলবো টিস্যু অর্গান গ্রেড অফ অর্গানাইজেশন, এবং কোন পর্বের প্রাণীদের আমরা বলবো যে অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন। এই বিষয়টা তোমাকে একটু জানতে হবে। জাস্ট এই বিষয়টা যদি তুমি জানতে পারো, ধরো যে তুমি জেনে নিলে যে পরিফেরা পর্বের এই গ্রেড অফ অর্গানাইজেশনটা কেমন হয়, এটা জাস্ট জেনে নিলে তুমি। এরপর তুমি পরীক্ষায় যখন পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখবা তখন এই বিষয়গুলো জাস্ট উল্লেখ করে দিবা। তুমি নিডারা পর্বের ক্ষেত্রে এই বিষয়টা কেমন হয় সেটা জেনে নিলা, যে তাদের গ্রেডসটা কেমন হয় বা তাদের লেভেলটা কেমন হচ্ছে। তারপর তুমি যখন তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নিডারা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লেখো, জাস্ট এই বিষয়গুলো উল্লেখ করে দিলা। এখন এটা আমাদেরকে একটু জানতে হবে। এটা জানার জন্য আমি তোমাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। সাপোজ আচ্ছা, এখানে আমি এখানে উল্লেখ করি, তোমাদের বইতে 9টা ফাইলাম রয়েছে। এই ফাইলামগুলো তোমরা যখন বইটা পড়বা তখন দেখবা যে ফাইলামগুলো সাধারণত লোয়ার থেকে হায়ারের দিকে সাজানো হয়েছে, অর্থাৎ লোয়ার ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করে যত তুমি সামনের দিকে আগাবা সেই ফাইলামগুলো তত বেশি উন্নত হবে। অর্থাৎ তোমার বইয়ের শুরুতে রয়েছে কি পরিফেরা, এরপর তুমি পাবা পরিফেরা, এরপর পাবা তুমি নিডারিয়া, এরপর তুমি পাবা নিডারিয়া, এরপর তুমি পাবা প্লাটিহেলমিনথেস, এরপর পাবা নেমাটোডা, দেন মলাস্কা,
আর্থ্রোপোডা, মলাস্কা, দেন মলাস্কার পর অ্যানিলিডা, দেন আর্থ্রোপোডা, মলাস্কা, এরপর হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা, এরপর আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, and finally chordata। এখন এই ফাইলামগুলোর মধ্যে পরিফেরা পর্বের প্রাণীগুলো শুধুমাত্র সেল থাকে এদের, কিন্তু এই সেলগুলো পরবর্তীতে আর কোনো টিস্যু ফর্ম করে না, সেলগুলো আর টিস্যু ফর্ম করে না। আমি আর একটু বোঝানোর জন্য এভাবে লিখি তোমাদের ক্ষেত্রে, পরিফেরা পর্বের প্রাণীগুলো যে সেল পর্যন্ত সীমাবদ্ধ থাকে আর টিস্যু ফর্ম করে না। নিডেরা পর্বের প্রাণীগুলোর সেল রয়েছে এবং সেলগুলো একত্রিত হয়ে টিস্যু পর্যন্ত ফর্ম করে। তাহলে আমরা পরিফেরা পর্বের প্রাণীদেরকে বলতে পারবো শুধুমাত্র, হ্যাঁ টিস্যুটা আবার একটু বুঝান, একজনে কমেন্ট করেছে, আচ্ছা আমি টিস্যুটা বুঝাচ্ছি। সো পরিফেরা পর্বের প্রাণীদেরকে বলতে পারবো আমরা শুধুমাত্র সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন। নিডেরা পর্বের প্রাণীগুলো সেলগুলো একত্রিত হয়ে টিস্যু গঠন করে। একজনে বলেছে টিস্যুটা আরেকবার বোঝাতে। টিস্যুটা হচ্ছে ভাই যখন অনেকগুলো সেল একত্রিত হয়ে একই রকম কোনো কাজ করে তখন ওই সেলের সমষ্টিকে আমরা একসাথে বলতেছি টিস্যু বলতে পারি। এখন নিডেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে সেলগুলো পরবর্তীতে একত্রিত হয়ে একই রকম ফাংশন করে, অর্থাৎ নিডেরা পর্বের প্রাণীতে সর্বপ্রথম টিস্যু দেখতে পাই আমরা, যেটা আমরা পরিফেরা পর্বের প্রাণীদের দেখতে পাই না। আমি এখানে যেভাবে লিখেছি তোমাদের বইতে ঠিক এভাবেই রয়েছে, এটা সাজানো হয়েছে একদম নিম্ন শ্রেণীর প্রাণী থেকে উচ্চ শ্রেণীর প্রাণীর দিকে। সো নিডেরা পর্বের প্রাণীতে সেল এবং টিস্যু দুইটাই দেখতে পাই আমরা, এই জন্য সেল টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন আর সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন এখানে বলা হয়। যদিও সেল আর বলার প্রয়োজন নেই, শুধুমাত্র টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন বললেই যথেষ্ট সেটা। বাট এই টিস্যুগুলো ফার্দার একত্রিত হয়ে একই রকম কোনো ফাংশন আর করে না, অর্থাৎ যখন টিস্যুগুলো একত্রিত হয়ে একই রকম ফাংশন করে তখন ওই টিস্যু সমষ্টিগুলোকে আমরা বলি অর্গান বলে থাকি। বাট নিডেরা পর্বের প্রাণীতে টিস্যুগুলো একত্রিত হয়ে একই রকম কোনো ফাংশন করে না, বিধায় নিডেরা পর্বের প্রাণীতে অর্গান দেখা যায় না। এরপর প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীতে সেল তো অবশ্যই দেখতে পাবো, কারণ লোয়ার শ্রেণী থেকে হায়ার শ্রেণীর দিকে ফাইলামগুলোকে সাজানো হয়েছে। এই সেলগুলো ফার্দার টিস্যু ফর্ম করে, অর্থাৎ একত্রিত হয়ে একই রকম কাজ সম্পাদন করে এবং পরবর্তীতে টিস্যুগুলো ফার্দার অর্গান গঠন করে, অর্থাৎ টিস্যুগুলো একত্রিত হয়ে একই রকম ফাংশন করে, অর্থাৎ অর্গান তৈরি করে। এই কারণে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলোকে বলা হচ্ছে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ টিস্যু অর্গান লেভেল অফ অর্গানাইজেশন এই পর্বের প্রাণীদেরকে বলতে পারো তোমরা, বা আমরা বলতে পারি আর কি। বাট এই অর্গানগুলো পরবর্তীতে কোনো সিস্টেম গঠন করে না। প্লাটিহেলমিনথেসের পরে যে ফাইলামগুলো রয়েছে, এই ফাইলামের যে অ্যানিমালগুলো রয়েছে এরা প্রত্যেকেই পরবর্তীতে এদের অর্গানগুলো একত্রিত হয়ে একই রকম ফাংশন করে এবং সিস্টেম অর্থাৎ তন্ত্র তৈরি করে। এই কারণে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে পরবর্তী পর্বের প্রাণীগুলোকে আমরা অর্গান গ্রেড অফ অর্গানাইজেশন বলতে পারি আর কি, অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন আমরা বলতে পারি। সো এই ছিল আমাদের মূলত গ্রেড অফ অর্গানাইজেশন নিয়ে কিছু কথাবার্তা। এরপর আসো আমরা জার্ম লেয়ার নিয়ে কিছু কথাবার্তা বলবো, বা ভ্রূণস্তর। তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি সেই প্রবলেমগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যে বিষয়গুলো বুঝতে পারবো না বা যে বিষয়গুলো তোমাদের সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তোমরা কমেন্ট করে জানাও, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো ডিটেলস কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসো এখন জার্ম লেয়ার বা ভ্রূণস্তরটা কি। জার্ম লেয়ার বোঝার আগে তোমাকে ক্লিভেজ বিষয়টা একটু বুঝিয়ে আসি আর কি, বা একটু ক্লিভেজ বিষয়টা বোঝানোর চেষ্টা করি।
আচ্ছা, এদিকে লক্ষ্য করো, দেখো এটা হচ্ছে একটা শুক্রাণু। এই শুক্রাণু আর এই ডিম্বাণু যখন মিলিত হয় তখন মূলত তৈরি করে জাইগোট, তোমরা এটা জানো। আর এই জাইগোটটা যখন বিভাজিত হয়, ধরো জাইগোটে একটা সেল আছে, তো এই সেলটা সাপোজ দুইটা ভাগে ভাগ হলো, এই দুটো অংশকে বলা হয় দুটা ভাগে ভাগ হলো, এগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার বলা হয়ে থাকে এগুলো। এরপর এই দুইটা থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরো 4টা ভাগে ভাগ হয়, এবার 4টা ভাগে ভাগ হয় এবং পরবর্তীতে এইভাবে মানে ডিভিশন হতেই থাকে বা অনেক ডিভিশন তৈরি হয়। সো একটা পর্যায়ে এই জাইগোটটা যা অনেকগুলো সেল তৈরি করে, মূলত এখানে 8টা থেকে 16টা সেল মানে 16টা কোষ থাকে এখানে। এই অবস্থাটাকে বলা হয় মরুলা বলা হয়। আমি যদি একটু দেখাই আরেকবার, সো এই অবস্থাটাকে, অর্থাৎ জাইগোটটা একটা সময় বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করে, এই অবস্থাটাকে বলা হয় মরুলা। মরুলা। আর এটাকে বলা হচ্ছে জাইগোট। আরো একবার বুঝো, জাস্ট স্পার্ম এন্ড ওভাম আর দুজন একসাথে মিলিত হচ্ছে হয়ে জাইগোট তৈরি করে। জাইগোটের সেলগুলো বিভাজিত হয়ে মরুলা তৈরি করে। এই মরুলাগুলো পরবর্তীতে আরো বিভাজিত হয়, অর্থাৎ সেল তো বিভাজিত হতেই আছে। তোমরা মানে জাস্ট ইমাজিন যে আমাদের বডিতে এখন ট্রিলিয়ন সেল রয়েছে। আসলে আমাদের যখন জন্মের সময় ছিল বা আমাদের একদম আর্লি স্টেজে আমরা কিন্তু জাস্ট এরকম ছিলাম, এরকম একটা সেল ছিল। এই সিঙ্গেল সেল থেকে আমাদের এখন ট্রিলিয়ন সেল আমাদের তৈরি হয়েছে আমাদের বডিতে। এই সেলগুলো কিভাবে হয়েছে? সেল ডিভিশনের মাধ্যমে হয়েছে। তোমরা জানো এই সেল ডিভিশনটা মাইটোসিস সেল ডিভিশন হয়ে থাকে, সেটা অন্য বিষয়, অন্য আরেকদিন এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে সেলগুলো ডিভিশন হতে একটা পর্যায়ে এরা মরুলা তৈরি করে, অর্থাৎ এখানে মূলত 8 থেকে 16টা সেল পাওয়া যায় এখানে কোষ থাকে। এবার মরুলাগুলো আবার ফার্দার ডিভিশন হয়। মরুলাগুলো আবার ডিভিশন হয়, মরুলার কোষগুলো এগুলো আবার ডিভিশন হতেই থাকে, হতে একসময় একটু মাঝখানে একটু ফাঁপা অংশের তৈরি করে। এই অংশটাকে মূলত বলা হয় ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা পরবর্তী স্টেজে যে কয়েকটা লেয়ার তৈরি করে, জাস্ট সিমিলার, ধরো যে এরকম এটা একটা লেয়ার, সাপোজ দিস ইজ এ লেয়ার অ্যান্ড সাপোজ দিস ইজ এ লেয়ার। সো এরকম ভাবে ব্লাস্টুলাটা পরবর্তী পর্যায়ে যে কয়েকটা লেয়ার তৈরি করে, এই অবস্থাটাকে বলা হয় গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলা পর্যায়ে যখন আসে তখন প্রাণীদের ক্ষেত্রে 2 রকম লেয়ার দেখা যায়। কোনো প্রাণীদের ক্ষেত্রে 2টা লেয়ার দেখা যায়, আবার কোনো প্রাণীদের ক্ষেত্রে আমি যদি এখানে দেখাই তোমাদেরকে, ধরো যে এটা একটা লেয়ার, এরপরে ধরো ঠিক এটা একটা লেয়ার, এবং এরপরে ধরো যে এই 2 লেয়ারের মাঝখানে আবার আরো একটা লেয়ার তৈরি করে। কোনো প্রাণীদের ক্ষেত্রে এইরকম 3টা লেয়ার দেখা যায়, আর কোনো প্রাণীদের ক্ষেত্রে এরকম 2টা লেয়ার দেখা যায়। আমি আবারও বলতেছি, ক্লিভেজ পর্যায়ে ভ্রূণের বিকাশের সময়, অর্থাৎ আমাদের জন্মের সময় বলতে পারো, ভ্রূণের বিকাশের সময় জাইগোটটা বিভাজিত হয়ে মরুলা, ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলা তৈরি করে। গ্যাস্ট্রুলা পর্যায়ে এসে মূলত বিভিন্ন পর্বের প্রাণীর উপর ডিপেন্ডস করে কোনো পর্বের প্রাণীদের ক্ষেত্রে 2টা লেয়ার, আবার কোনো পর্বের প্রাণীদের ক্ষেত্রে 3টা লেয়ার দেখা যায়। এই অবস্থাটাকে মূলত বলা হচ্ছে ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার। অর্থাৎ আমি আবারও বলতেছি, দেখো ভ্রূণ স্তর হলো ভ্রূণের বিকাশের সময় গঠিত কোষের স্তর, যা এই কোষের স্তর থেকে কি তৈরি হবে, দেখো এই কোষের স্তর থেকেই মূলত, অর্থাৎ এই জায়গা থেকেই মূলত তোমার শরীরে যা কিছু রয়েছে, অর্থাৎ তোমার শরীরের প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সিস্টেম এখান থেকেই কিন্তু ডেভেলপ করবে, বিল্ড আপ হবে। সো আমরা যদি সংজ্ঞাতে আরো একবার যাই, যে ভ্রূণ স্তর হলো ভ্রূণের বিকাশের সময় গঠিত কোষের স্তর, যা প্রাণীর বিভিন্ন অঙ্গ টিস্যু তৈরি করে। এটাকেই মূলত বলা হয় জার্ম লেয়ার্স, অর্থাৎ জার্ম মানে ভ্রূণের বিকাশের সময়। যদি আরেকবার বোঝার চেষ্টা করো,
এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ক্লিভেজ। ক্লিভেজ প্রক্রিয়ায় আমাদের জন্মের সময় প্রথমত স্পার্ম এবং ওভাবের মিলন হয়, মিলন হয়ে একটা জাইগোট তৈরি করে, জাইগোটের সেলগুলো বিভাজিত হয়ে মরুলা তৈরি করে, মরুলা থেকে পরবর্তীতে মাঝখানে একটু ফাঁপা অংশ তৈরি হয় যেটাকে বলে ব্লাস্টুলা, এবং ব্লাস্টুলাটা তার পরবর্তী পর্যায়ে যে কয়েকটা স্তরে বিভক্ত হয়। এই অবস্থাটাকে এই কন্ডিশনটা হচ্ছে গ্যাস্ট্রুলা পর্যায়ে বলা হয় এটাকে। সো এই গ্যাস্ট্রুলা পর্যায়ে যে এই যে ভ্রূণটা, এই ভ্রূণটা যে বিভিন্ন স্তরে বিন্যস্ত হয় বা বিভিন্ন স্তরে গঠিত হয়, এই স্তরটাকেই বলা হয় ভ্রূণ স্তর। আর এই স্তরটা বিভিন্ন পর্বের প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, মূলত দুই রকম হয়ে থাকে। কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র দুটা স্তর তৈরি হয়, অর্থাৎ বাইরের একটি স্তর তৈরি হয় এবং ভিতরের একটি স্তর তৈরি হয়। আর কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে বা কিছু কিছু পর্বের প্রাণীদের ক্ষেত্রে তিনটা স্তর দেখা যায়, বাইরের একটা স্তর, একদম ভিতরে আরেকটা স্তর এবং মাঝখানে আরো একটি স্তর দেখা যায়। সো যে সকল প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র দুটি স্তর দেখা যায়, এ সকল প্রাণীদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। আর যে সকল পর্বের প্রাণীদের ক্ষেত্রে তিনটা স্তর দেখা যায়, এগুলোকে বলা হয় ত্রিস্তরী প্রাণী। এবার আসো তাহলে আমি যে এই যে তোমাদের এখানে যে বিষয়টা লিখেছিলাম তোমাদের, হ্যাঁ, নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে মূলত শুধুমাত্র দুটি স্তর থাকে। নিডারিয়া পর্বের প্রাণীদের পরবর্তী যে ফাইলামগুলো রয়েছে, এই ফাইলামগুলোর ক্ষেত্রে তিনটা স্তর দেখা যায়। এই কারণে নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। এবং নিডারিয়া পর্বের পরবর্তীতে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, মলাস্কা, একানোডার্মাটা, একানোডার্মাটা, কর্ডাটা, এই পর্বেরগুলোর প্রাণীগুলোর ক্ষেত্রে তিনটা স্তর দেখা যায়। এই কারণে এই পর্বের প্রাণীদেরকে বলা হয় ত্রিস্তরী প্রাণী। সো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সরি আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। এই যে জার্ম লেয়ারটা তৈরি হচ্ছে, অর্থাৎ ভ্রূণের যে স্তরটা তৈরি হয়, এই স্তরের সবচেয়ে বাহিরের যে অংশটা, অর্থাৎ বাহিরের যে স্তর, এই স্তরটাকে বলা হয় এক্টোডার্ম বলা হয়। আর সবচেয়ে ভিতরে যে স্তর, এটা হচ্ছে এক্টোডার্ম, অ্যান্ড সবচেয়ে ভিতরে যে স্তর, এটাকে বলা হয় এন্ডোডার্ম। আর এই দুই স্তরের মাঝ বরাবর, এই দুই স্তরের মাঝে আরো একটা স্তর থাকে, এই স্তরটাকে বলা হয় মেসোডার্ম বলা হয়ে থাকে, মেসোডার্ম। এখন তাহলে বুঝো যে পরীক্ষায় যদি আসে যে নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, সাপোজ কিংবা আসলো মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, তাহলে তুমি তো খুব সহজেই বলতে পারবা নিডারিয়া পর্বের প্রাণীরা, আমি একটু আগে শিখেছি, তারা শুধুমাত্র টিস্যু পর্যন্ত গঠন করে, তাদের টিস্যুগুলো ফার্দার অর্গানে ডেভেলপ করে না। তাহলে তুমি বলতে পারো নিডারিয়া পর্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। আবার তুমি এটাও বলতে পারো যে নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে তাদের ভ্রূণের স্তরে শুধুমাত্র দুইটা লেয়ার থাকে, এজন্য তাদেরকে দ্বিভ্রূণের স্তরের প্রাণী বলা যায়। আবার যেহেতু নিডারিয়া পর্বের প্রাণীরা তুমি খালি চোখে দেখতে পাও, তাই বলতে পারো এরা হচ্ছে ম্যাক্রো অ্যানিমালস বা বড় অ্যানিমালস বা বৃহৎ অ্যানিমাল, যাদেরকে খালি চোখে দেখতে। এই বৈশিষ্ট্যগুলি তো তোমার পরীক্ষায় লিখতে হবে। তোমার আর কষ্ট করে জাস্ট এই বেসিসগুলো তুমি জেনে রাখো, তোমার আর কষ্ট করে পরবর্তীতে আর প্রতিটি ফাইলামের আলাদা আলাদা ক্যারেক্টারসগুলো আর মনে রাখার প্রয়োজন পড়বে না। সো এই গেল ভ্রূণস্তর সম্পর্কে কথাবার্তা। এখানে তুমি একটা বিষয় যদি পারো একটু মনে রাখবা যে এক্টোডার্ম থেকে তোমার এটা ভ্রূণের বাইরের স্তর, এটা থেকে তোমার স্কিন, তোমার হেয়ার, তোমার নখ, তোমার নার্ভাস সিস্টেম এবং সকল সংবেদনশীল অঙ্গগুলো গঠিত হয়। অর্থাৎ তোমার যে নার্ভাস সিস্টেম রয়েছে, তোমার ত্বক রয়েছে, তোমার চুল, তোমার নখ, এটা কোথা থেকে তৈরি হয়েছে? তোমার এক্টোডার্ম থেকে তৈরি হয়েছে, অর্থাৎ ভ্রূণের এক্টোডার্ম লেয়ার থেকে তৈরি হয়েছে। তোমার মেসোডার্ম লেয়ার থেকে তোমার বিভিন্ন মাসেলগুলো, তোমার হাড়, রক্ত, এই সবগুলো মেসোডার্ম থেকে তৈরি হয়, এবং এন্ডোডার্ম থেকে বাকি অংশগুলো এন্ডোডার্মগুলো থেকে তৈরি, যেমন এর মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে লিভার রয়েছে। এই বিষয়গুলো একটু জেনে রাখবা। এছাড়া
হ্যাঁ, এখানে তোমাদের একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে। যদি বলি যে ত্রিস্তরের প্রাণী কি, সে বিষয়টা এখানে আরো একবার উল্লেখ করা হয়েছে। তোমরা চাইলে তোমাদেরকে পিডিএফ আমরা সাপ্লাই দিতে পারি আমরা, এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে আর কি। সো এই গেল মোটামুটি জার্ম লেয়ার সম্পর্কে কথাবার্তা। এবার আসো জার্ম লেয়ারের সাথে রিলেটেড আরো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে সিলোম। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে তোমাদের। সিলোম কি? আচ্ছা, সিলোম কি এটা বোঝানোর জন্য আমরা আবারও আমাদের প্রিভিয়াস স্লাইডে ফিরে যাই। আমরা এই স্লাইডে ফিরে যাই। আচ্ছা, এই স্লাইডের জাস্ট এখন আমরা শুধুমাত্র ত্রিস্তরী প্রাণীদের নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এই প্রাণীদেরকে নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা যদি এই প্রাণীদের ছবি যদি আমি আরো একবার যদি এখানে সাপোজ আমি এখানে যদি আরো একবার অঙ্কন করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে যারা ত্রিস্তরী প্রাণী এদের সর্ববাহিরে একটা এরকম লেয়ার থাকে, সবচেয়ে বাহিরে একটা লেয়ার থাকে, এই লেয়ারটাকে আমরা বলেছিলাম একটোডার্ম। এছাড়া এখানে একদম ভিতরে আরো একটা লেয়ার থাকে, এটা আমি রেড কালার, সরি আমি ভিতরে যে লেয়ারটা এটাকে আমরা বলেছিলাম এন্ডোডার্ম। এবং এই দুই লেয়ারের মাঝে আরো একটা লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলা হয় মেসোডার্ম। এটাই ছিল মূলত ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে জার্ম লেয়ারটা। অর্থাৎ আমি যদি এখানে একটু ইন্ডিকেট করে দিই, দিস ইজ একটোডার্ম and this is the endoderm, অর্থাৎ একদম মাঝখানে থাকে যেটা এন্ডোডার্ম, and সরি একদম ভিতরের অংশটা, and the middle portion is called mesoderm। এবং সিলোম শব্দের অর্থটি কি, আবার সিলোম বলতে কি বোঝায় দেখো। সিলোম, আমি এই সাইডে লিখি সিলোম। সিলোম হচ্ছে, সিলোম শব্দটা সিল শব্দ থেকে এসেছে। সিল শব্দের অর্থ হচ্ছে ক্যাভিটি বা গহ্বর। সো যারা ত্রিস্তরী প্রাণী, একটু বোঝার চেষ্টা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ বা বোঝার বিষয়। যারা ত্রিস্তরী প্রাণী, এই ত্রিস্তরী প্রাণীদের এই মেসোডার্ম যে লেয়ারটা রয়েছে, এই মেসোডার্ম লেয়ারে অনেক সময় কিছু ক্যাভিটি থাকে, অর্থাৎ কিছু গহ্বর দেখতে পাওয়া যায়। অর্থাৎ সরি আমি এটা একটু ডিফারেন্ট করে অঙ্কন করি। হ্যাঁ, আমি আর একটা কালার নিয়ে কোন কালারটা ইউজ করি, হ্যাঁ এটা নিয়ে। সো এই মেসোডার্ম যে লেয়ারটা, এই মেসোডার্ম লেয়ারে এরকম একটা গহ্বর দেখা যায় কিছু কিছু ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। আমি আবারও বলতেছি, আমরা এখন আলোচনা করতেছি সিলোম নিয়ে। সিলোমটা কি, আমাদের ত্রিস্তরী একটা প্রাণী দেখি, তাহলে বাইরের লেয়ারটা একটোডার্ম, মাঝখানের লেয়ারটা মেসোডার্ম এবং ভিতরের লেয়ারটা এন্ডোডার্ম। এই ত্রিস্তরী পর্বের প্রাণীদের মেসোডার্ম লেয়ারে একটা গহ্বর থাকে, এরকম একটা গহ্বর থাকে। আর এই গহ্বরটা ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে। অর্থাৎ এই যে পর্দা, অর্থাৎ এই গহ্বরের আবার যে পর্দা, অর্থাৎ তুমি যদি ভাবো যে একটা সেলের চারপাশে তো একটা ওয়াল থাকে বা মেমব্রেন থাকে। যদি অ্যানিমাল সেল হয় তাহলে একটা মেমব্রেন থাকে, ধরো যে সাপোজ একটা সেল মেমব্রেন, আবার এর মধ্যে কিন্তু একটা নিউক্লিয়াসও থাকে। সো এই নিউক্লিয়াসের বাইরে যে মেমব্রেনটা, এটাকে আমরা কি বলে থাকি, নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক তেমনি ভাবে এটা পুরোটা সাপোজ একটা সেল, ধরো এই সেলের মধ্যে একটা অংশ, সে অংশটার নাম হচ্ছে মেসোডার্ম। এই অংশটা গহ্বর থাকে। এই গহ্বরের আবার চারপাশে যে পর্দাটা থাকে, এই পর্দাটাকে বলা হয় ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা। একটু বোঝার চেষ্টা করো, আমি এটা মুছে দিই। তোমরা যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে জানাও। সো এই পর্দাটাকে বলা হয় ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা, পেরিটোনিয়াম মেমব্রেন। তাহলে ত্রিস্তরী পর্বের প্রাণীদের এই মেসোডার্মে ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা যে গহ্বর থাকে, সেই গহ্বরটাকে মূলত বলা হয় সিলোম বলা হয়। তাহলে সিলোম হতে হলে কয়েকটা বিষয় লাগে, চারটা বিষয় মূলত লাগে। প্রথমে লাগে ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরী, তোমরা ত্রিস্তরী কি নিশ্চয়ই এখন বুঝতে পারছো, ত্রিস্তরী প্রাণী লাগবে। এছাড়া আরো একটা বিষয় লাগবে, শুধু ত্রিস্তরী এবং মেসোডার্ম থেকে উৎপন্ন হবে। মেসোডার্মের মধ্যে এই গহ্বরটা থাকবে। আর একটা বিষয় থাকবে, গহ্বর থাকবে
এবং এই গহ্বরটা ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকবে। এই চারটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা ভিসেরাল পেরিটোনিয়াম। এই চারটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা সিলোম বলবো। তাহলে নিশ্চয় বুঝতে পারছো সিলোম কি। সিলোম হচ্ছে ত্রিস্তরী পর্বের প্রাণীদের ক্ষেত্রে ত্রিস্তরী পর্বের প্রাণীদের মেসোডার্ম থেকে তৈরি বা মেসোডার্ম থেকে উৎপন্ন একটি ক্যাভিটি বা একটি গহ্বর যা ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে, সেটাকে মূলত বলা হয় সিলোম বলা হয়। এখন এই ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা, এই ভিসেরাল পেরিটোনিয়াম এই পর্দাটাও, এখানে আমার এই পর্দাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটু বোঝার চেষ্টা করো। এই 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 পর্দাটার যেটা ভিতরের দিকে যে লেয়ারটা, এই পর্দার ভিতরের দিকে যে মেমব্রেন, এটাকে বলা হয় ভিসেরাল পেরিটোনিয়াম। এটাকে বলা হয় ভিসেরাল পেরিটোনিয়াম। বাট এই বাহিরের দিকে যে মেমব্রেনটা থাকে, এই বাহিরের দিকের মেমব্রেনটাকে বলা হয় প্যারাইটাল পেরিটোনিয়াম। কেন এটা বলতেছি একটু পর বুঝবা। প্যারাইটাল পেরিটোনিয়াম, জাস্ট এতটুকু মনে রাখো এখানে যে ভিসেরাল পেরিটোনিয়াম আর প্যারাইটাল পেরিটোনিয়াম। সো আমরা এবার আমরা জাস্ট এতটুকু মনে রাখো, একটু পর বলতে সেটা কেন বললাম। আমরা তাহলে এখানে দেখলাম যেটা যে ত্রিস্তরী পর্বের প্রাণীদের মেসোডার্ম থেকে যদি কোনো একটা ক্যাভিটি তৈরি হয় বা গহ্বর তৈরি হয়, আর সেই গহ্বরটা যদি একটা ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে আমরা বলে থাকি সিলোম বলে থাকি। এবার আমরা জানবো কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে কেমন সিলোম দেখতে পাওয়া যায়। জাস্ট এতটুকু যদি আমরা জানতে পারি তাহলেই আমাদের মানে পরীক্ষা যখন আমার বিভিন্ন পর্বের ক্যারেক্টারিস্টিক্স গুলো আসবে বা বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো আসবে, তখন আমরা জাস্ট এই বিষয়গুলো সেখানে উল্লেখ করতে পারবো। একজনে লিখেছে ভিসেরাল, বিষয়টা বুঝলাম না। ভিসেরালটা হচ্ছে জাস্ট যে মানে যে পর্দা দ্বারা আবৃত থাকে গহ্বরের চারিদিকে, গহ্বর তো আর এমনি এমনি হয় না। গহ্বরের জন্য ধরো যে এরকম একটা গহ্বর, তো গহ্বরের চারিদিকে একটা ওয়াল আছে বা গহ্বরের চারিদিকে একটা মেমব্রেন থাকে। সো এই মেমব্রেনটাকে বলা হয় পেরিটোনিয়াম মেমব্রেন, বা এটাকে আমরা পেরিটোনিয়াম মেমব্রেন বলি। এখন এই পেরিটোনিয়াম মেমব্রেনের যেটা ভিতরের দিকে অংশ থাকে এটাকে বলে ভিসেরাল পেরিটোনিয়াম, আর যেটা বাহিরের দিকে থাকে অর্থাৎ যেটা এক্টোডার্মের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয় প্যারাইটাল পেরিটোনিয়াম, আর যেটা এন্ডোডার্মের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ভিসেরাল পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম মেমব্রেনটা হচ্ছে একটা আবরণ, অর্থাৎ গহ্বরের চারপাশে একটা আবরণ। আশা করি এখন বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এখন প্রাণীদের ক্ষেত্রে কয় রকমের সিলোম দেখতে পাওয়া যায়, আদৌ কি সিলোম দেখতে পাওয়া যায় কি যায় না। এখন আমি যদি তোমাদেরকে বলি যে হ্যাঁ এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোনো সিলোম দেখতে পাওয়া যায় না, তাহলে তুমি পরীক্ষায় ওই পর্বে যদি বৈশিষ্ট্য আসে তুমি সুন্দরভাবে লিখতে পারবা যে এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে সিলোম দেখতে পাওয়া যায় না, এটা একটা বৈশিষ্ট্য হলো। আবার আমি যদি তোমাদের বলি যে এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে একরকম সিলোম দেখা যায়, এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে আরেক রকম সিলোম দেখা যায়, তখন তুমি ওই বৈশিষ্ট্যগুলোই পরীক্ষায় জাস্ট লিখতে পারবো আর কি। তো আমরা এখন দেখবো যে কয় রকমের সিলোম দেখতে পাওয়া যায় এবং কি কি সিলোম দেখতে পাওয়া যায়। আসো এখানে আবার আসো, আমরা পুরো প্রাণী জগতে মোট 3 রকমের সিলোম দেখতে পাই, মূলত 2 রকমের সিলোম দেখতে পাই এবং সিলোম বিহীন কিছু প্রাণী দেখতে পাই। অর্থাৎ অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট অ্যান্ড সিলোমেট পর্বের প্রাণী আমরা দেখতে পাই। তো প্রথমে আসে অ্যাসিলোমেট। বিষয়টা কি? অ্যাসিলোমেট হচ্ছে যে সকল প্রাণীদের মধ্যে কোনো সিলোম দেখতেই পাওয়া যায় না, তারা হচ্ছে অ্যাসিলোমেট। এবার বুঝে থাকলে বলো তো পরিফেরা আর নিডেরা এরা কি মানে ত্রিস্তরী প্রাণী নাকি দ্বিস্তরী প্রাণী? আমি আগেই বুঝেছি স্তরটা কি। সো তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারতেছ যে পরিফেরা এবং নিডেরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। তাহলে এবার বলো তো পরিফেরা নিডেরার মধ্যে সিলোম কোত্থেকে আসবে? কারণ সিলোম হতে হলে তো 4টা বিষয়ের কথা আমি তোমাদেরকে বললাম। অন্তত ত্রিস্তরী প্রাণী হতে হবে, মেসোডার্ম থেকে উৎপন্ন হতে হবে, একটা গহ্বর থাকতে হবে এবং সেই গহ্বরটা ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকতে হবে। তাহলে পরিফেরা এবং নিডারিয়া, আমি যদি এই স্লাইডে যাই আরো একবার, if I back to the previous slide, sorry, I think this is the next slide. So পরিফেরা এবং নিডেরা পর্বের প্রাণীর মধ্যে কোনোভাবেই সিলোম থাকবে না, কারণ এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। সো আমি বলতে পারি
পরিফেরা নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে অ্যাসিলোমেট। শব্দের অর্থ না তোমরা জানো নিশ্চয়, সিলোম, তো সিলোম মানে সিলোম, তাহলে অ্যাসিলোম মানে তাদের কোনো সিলোম নেই, সুতরাং আমরা এই পর্বের প্রাণীদেরকে বলতে পারি অ্যাসিলোমেট পর্বের প্রাণী। প্লাটিহেলমিনথেস এই পর্বের প্রাণীগুলোর ত্রিস্তরী প্রাণী হলো এদের বেসোডার্ম লেয়ার থেকে কোনো গহ্বর এখানে তৈরি হয় না, এই কারণে খুবই ইম্পর্টেন্ট এরা ত্রিস্তরী প্রাণী হইলেও এদের মধ্যে কোনো সিলোম দেখতে পাওয়া যায় না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্লাটিহেলমিনথেস যদি বুঝতে না পারো, অনেক রাবিয়া ইসলাম রাবাইয়া ইসলাম লিখছে ইটস ক্লিয়ার গ্রুপের সাবজেক্ট আর কোনগুলো করানো হয়, ভিসেরাল বিষয়টা পরবর্তীতেও বলছে ক্লিয়ার। এনিওয়ে তোমাদের যার যার সমস্যা হয়েছে, তুমি যে কোনো বিষয়ে প্রবলেম বললে আমরা সে বিষয় নিয়ে কমেন্ট করে জানাও, আমি সে বিষয় নিয়ে কথা বলবো। প্লাটিহেলমিনথেসের কথা বললাম। প্লাটিহেলমিনথেসের এই পর্বের এই ফাইলামের প্রাণীগুলো ত্রিস্তরী হওয়ার সত্ত্বেও এদের কোনো সিলোম দেখতে পাওয়া যায় না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো নেমাটোডার ক্ষেত্রে কি কাহিনী ঘটে। নেমাটোডা, আমরা আবারও আমাদের স্লাইডে ফিরে যাই। এখানে দেখো অ্যাসিলোমেট, আমরা এই যে খুব গুরুত্বপূর্ণ পরিফেরা নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রেও কোনো সিলোম দেখতে পাওয়া যায় না। এবার যদি আমরা আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, সিউডোসিলোম, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট থিংস। এই সিউডোসিলোম বুঝাবো বলে আমি তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে নিয়েছি। সিউডোসিলোম বুঝাবো বলে এই যে এইখানে এই যে ভিসেরাল পেরিটোনিয়াম এবং প্যারাইটাল পেরিটোনিয়াম এই বিষয়টা বুঝাইছিলাম। আমি বলেছিলাম যে লেয়ারটা একটোডার্মের দিকে থাকে সেটাকে বলেছিলাম প্যারাইটাল পেরিটোনিয়াম, আর যে লেয়ারটা এন্ডোডার্মের দিকে থাকে সেই লেয়ারটাকে বলেছিলাম ভিসেরাল পেরিটোনিয়াম। এখন নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে তারা ত্রিস্তরী প্রাণী, তাদের মেসোডার্ম রয়েছে, তাদের গহ্বর তৈরি হয়, সবকিছুই রয়েছে। তবে সমস্যা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে বাইরে যে লেয়ারটা, এই লেয়ারটা অর্থাৎ প্যারাইটাল পেরিটোনিয়াম, এই লেয়ারটা ঠিকই থাকে, মানে এই লেয়ারটা থাকে, বাট এই যে ভিসেরাল পেরিটোনিয়াম যে লেয়ারটা, এই লেয়ারটা নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে থাকে না। আমি এই জায়গাটা আমি লাল কালি দিয়ে দেখা দিচ্ছি, এই জায়গাটা আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা যে সবুজ কালি দ্বারা হলুদ কালি দ্বারা আমি মূলত পেরিটোনিয়াম লেয়ারটাকে বুঝাইছি, সো এখানে আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিলাম। এই অর্থাৎ এদের ক্ষেত্রে এই যে ভিসেরাল পেরিটোনিয়ামের যে অংশ, এই অংশটা নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে থাকে না। এই কারণে নেমাটোডা পর্বের প্রাণীদের সিলোম থাকলেও সেই সিলোমটাকে আমরা প্রকৃত সিলোম বা ট্রু সিলোম বলতে পারি না। এই কারণে নেমাটোডা পর্বের প্রাণীদেরকে বলা হয় সিউডোসিলোমেট। সিউডো শব্দের অর্থ হচ্ছে ফলস, তোমরা জানো। এই কারণে এদের সিলোম থাকে, বা সেটা আমরা সিউডো বা ফলস সিলোম বলতে পারি। আমরা দেখো এখানে যদি আমরা সংজ্ঞায় আসো, আমি লিখেছি যে সকল প্রাণীদের পৌষ্টিক নালী ও দেহ প্রাচীর। এখন তোমরা বলতে পারো ভাইয়া পৌষ্টিক নালী কি এবং দেহ প্রাচীর কি? তোমাদেরকে আমি যে লেয়ারগুলো, ভ্রূণের যে লেয়ারগুলো দেখাইছিলাম, ধরো যে এটা একদম ভিতরের লেয়ার, এটাকে আমি বলেছিলাম তোমাদের এন্ডোডার্মের লেয়ার বলেছিলাম। আর ধরো যে এরপরে যে লেয়ারটা What's happened? আমি দেখাচ্ছি। আমি এখানে দেখাই। আমি তোমাদেরকে বলেছিলাম যে সবচেয়ে ভিতরে যে লেয়ারটা, এটা কথা বলেছিলাম মেসোডার্ম। এর পরবর্তী যে লেয়ারটা রয়েছে, পরবর্তী আরো একটা লেয়ার রয়েছে, এই লেয়ারটা ধরো যে এটা ধরো যে মেসোডার্ম, এবং বাইরের যে লেয়ারটা বা আউটার লেয়ারটা হচ্ছে একটোডার্ম। ধরো যে এটা একটোডার্ম। এখন নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে সবকিছুই রয়েছে, বাট এই যে মেসোডার্মাল যে লেয়ারটা, এখানে যে গহ্বরটা তৈরি হয়, এই গহ্বরের ভিসেরাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না, যেন সিউডোসিলোম। সরি, আমি ভুলে গেছিলাম দাগাতে যে বিষয়টা বোঝানোর জন্য এখানে আসছিলাম, সেটা হচ্ছে একদম ভিতরে যে লেয়ারটা অর্থাৎ এন্ডোডার্ম, এই লেয়ার থেকেই মূলত
এই এন্ডোডার্মের যে লেয়ার, এই লেয়ার থেকে মূলত পৌষ্টিক নালী তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, ভিতরে যে লেয়ারটা বা এন্ডোডার্মের যে লেয়ার, এই এন্ডোডার্মের লেয়ার থেকে পৌষ্টিক নালী তৈরি হয়। আর বাইরের যে লেয়ার অর্থাৎ এক্টোডার্মের যে লেয়ার, এই লেয়ার থেকে মূলত দেহ প্রাচীর তৈরি হয়। এই কারণে এখানে বলা হচ্ছে যে পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী স্থান। তোমরা চাইলে এখানে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যবর্তী স্থান বলতে পারো। তাহলে যে সকল প্রাণীদের পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী স্থানে অবস্থিত দেহ গহ্বরটা পেরিটোনিয়াম, অর্থাৎ এখানে আসলে মূলত ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত নয়, তাদেরকে বলা হয় সিউডোসিনোমেট। যাদের নেমাটোডা পর্বে এবং রোটিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে সিউডোসিনোম দেখা যায়। এবং এর পরবর্তীতে যাদের ক্ষেত্রে সবগুলো বৈশিষ্ট্য উপস্থিত, যে সকল পর্বের প্রাণীদের ক্ষেত্রে, তাদেরকে মূলত বলা হয় সিনোমেট পর্বের প্রাণী বা ট্রু সিনোমেট। নেমাটোডা থেকে শুরু করে পরবর্তী সকল পর্বের প্রাণীদেরকে বলা হয় ট্রু সিনোম বা সিনোমেট পর্বের প্রাণী। এখন যদি তোমাদের পরীক্ষায় যদি সাপোজ নিডারা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আসে, বলে দেওয়া আছে অ্যাসিলোমেট, কিংবা প্লাটিহেলমিনথেস আসলে তবুও বলে দেওয়া অ্যাসিলোমেট, নেমাটোডা আসলে সিউডোসিনোমেট। এবং নেমাটোডার থেকে শুরু করে নেমাটোডার পরবর্তী যে ফাইলামগুলো রয়েছে, এই ফাইলামের যদি বৈশিষ্ট্যগুলো আসে, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে এই পর্বের প্রাণীগুলো হচ্ছে ট্রু সিনোম দেখতে পাওয়া যায় বা সিনোম দেখতে পাওয়া যায়। আশা করি বিষয়টি তোমাদের ক্লাসে ক্লিয়ার হয়েছে। এরপরে যদি তোমাদের সিনোম নিয়ে যে কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাও, আমি তোমাদের সিনোম সংক্রান্ত যাবতীয় প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আসো, তাহলে আমরা এখন পর্যন্ত শিখলাম দেহের আকার আকৃতি শিখলাম, লেভেল অফ অর্গানাইজেশন শিখলাম। এরপর আমরা আলোচনা করেছি জার্ম লেয়ার নিয়ে, ক্লিভেজ সম্পর্কে কিছুটা আলোচনা করেছি এবং সিলোম সম্পর্কে আলোচনা করলাম। এরপর আসো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সিমেট্রি। সিমেট্রি বলতে কি বোঝায়? সিমেট্রি হচ্ছে, তাহলে নিশ্চয়ই তোমার বিষয়গুলো বুঝতে পারতেছো যে তোমার পরীক্ষা আসলে তুমি কিভাবে অ্যান্সার করবা বা কি কোন ক্রাইটেরিয়া অ্যান্সার করবা। জাস্ট আমি যেই বিষয়গুলো তোমাদেরকে এখানে বোঝাচ্ছি, সেই বিষয়টাই তোমরা এই বৈশিষ্ট্যগুলোই কোন পর্বে কেমন জাস্ট সেটাই পরীক্ষায় লিখবা। তোমার আলাদা করে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য এগুলো আর মুখস্থ করার প্রয়োজন নেই। জাস্ট এই বেসিক্সগুলো ভালোভাবে বুঝে নাও। এবং আমি তো এখানে বলেই দিচ্ছি যে কোনটা কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে কেমন, সেটা তোমরা জাস্ট একটু জেনে রাখো এবং পরীক্ষা এটাই অ্যাপ্লাই করবা। এবার আসো সিমেট্রি কি জিনিস। সিমেট্রি, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট থিং। সিমেট্রি বলতে কোনো প্রাণীর মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ এবং সমান আকার আকৃতি বিশিষ্ট অবস্থানকে বোঝায়। আচ্ছা, এটা বোঝাতে গেলে তল বিষয়টা একটু বোঝাইতে হবে। সরি, হ্যাঁ, যে অঞ্চল বলা হয় প্রাণীর দেহকে ডান বাম, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বা সম্মুখ ও পশ্চাৎ অঞ্চলে বরাবর দুই ভাগে ভাগ করা যায়, তাকে মূলত তল বলা হয়। অর্থাৎ তুমি এই দিকে একটু লক্ষ্য করো, ধরো যে আমি যদি একটা মানুষ, এখানে আমি মানুষ যদি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, ধরো যে এটা একটা মানুষ। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে অঞ্চল বরাবর প্রাণীদেহকে ডান বাম বা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বা সম্মুখ এবং পশ্চাৎ অঞ্চলে বরাবর দুই ভাগে ভাগ করা যায়, তাকে তল বলে। ধরো যে তুমি যদি এই মানুষটাকে এই বরাবর বিভক্ত করো, ঠিক আমার যদি এই বরাবর তুমি বিভক্ত করো, তাহলে এখানে একটা তুমি ডান পাশে একটা অংশ পাবা, বাম পাশে একটা অংশ পাবা, নিশ্চয়ই এটা একটা তল পাবা। আবার তুমি যদি আমার মাঝ দিয়ে, অর্থাৎ তুমি যদি জাস্ট এইভাবে যদি ভাগ করো, এইভাবে নিচ থেকে ভাগ করো, তাহলে আমার সামনের দিকের একটা অংশ পাবো, অর্থাৎ আমার বেলি সাইড, আবার সামনের দিকে একটা অংশ পাবো এবং আমার ব্যাক সাইড আর পিছনের দিকে একটা অংশ পাবো। আবার তুমি আমাকে যদি এই বরাবর যদি আমাকে যদি কাটো বা ভাগ করো, তাহলে আমার নিচের দিকে একটা অংশ পাবা, উপরের দিকে আমার একটা অংশ পাবা। এই যে বিভিন্ন ভাগে বা বিভিন্ন অঞ্চলে বরাবর দুটো ভাগ করা হচ্ছে, এটাকে তল বলা হয়। এই তলটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে স্যাজাইটাল প্লেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই বুঝতে হয় বারবার। অর্থাৎ কেন্দ্র অক্ষ বরাবর বা কেন্দ্র পৃষ্ঠ অঙ্কীয় অক্ষ বরাবর যদি দেহকে পার্শ্বীয়ভাবে ডান ও বাম দুটো অংশ ভাগ করা যায়, তখন সেটাকে বলা হয় স্যাজাইটাল প্লেন। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে ধরো আমার নাকের এটা হচ্ছে ডান সাইড, এটা বাম সাইড, আমার
এটা ডান চোখ, এটা বাম চোখ, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। এখন জাস্ট এই মাঝ বরাবর যদি সেট করো তাহলে দুই পাশে দুটো অংশ পাবা। এই অংশটাকে বলা হচ্ছে স্যাজাইটাল প্লেন বা মধ্যরেখীয় তল। আর সম্মুখ তল বা ফ্রন্টাল প্লেনটা হচ্ছে, ধরো যে আমার মাথার এই মাঝ দিয়ে, মাথার মাঝ দিয়ে যদি তুমি আমাকে ভাগ করো তাহলে আমার বেলি সাইড, আমার বুক সাইড, এই সামনের দিকে একটা অংশ পাওয়া, আমার পিছনের সাইড বা পিঠের সাইডগুলোতে এইদিকে একটা অংশ পাবা। এই ভাগটাকে বলা হয় ফ্রন্টাল প্লেন। আর যদি ট্রান্সভার্স প্লেন করো, অর্থাৎ আমার জাস্ট ধরো যে বেলি সাইড থেকে এই অংশগুলো কেটে ফেললা, তাহলে আমার উপরের অংশ, অর্থাৎ আমার এটাকে বলে অ্যান্টেরিয়র এন্ড বা আমার উপরের অংশ, এবং আমার নিচের অংশ যেটাকে আমরা বলা হয় পোস্টেরিয়র এন্ড বলা হয়। এই যে দুই ভাগে তুমি ভাগ করতে পারবা, এই ভাগটাকে বলা হয় ট্রান্সভার্স প্লেন। নিশ্চয়ই এখন তাহলে বুঝতে পারছো প্লেন কি জিনিস, মিডিয়াল স্যাজাইটাল প্লেন, ফ্রন্টাল প্লেন এন্ড ট্রান্সভার্স প্লেন কি, এই বিষয়টা তুমি হয়তো বা বুঝতে পারছো। এখন আরো একটা বিষয় দেখো, যখন তুমি সরি টু সে জাস্ট এইবার তুমি যখন এখানে যদি আমি একটা অ্যানিমালের কথা চিন্তা করি, এই অ্যানিমালের ক্ষেত্রে জাস্ট কয়েকটা যদি প্রান্তে যদি ভাগ করতে পারো, দেখো যে এই অ্যানিমালের ক্ষেত্রে এই যে সামনের যে অংশ এটাকে বলা হয় অ্যান্টেরিয়র এন্ড, আর পিছনের যে অংশ এটাকে বলা হয় পোস্টেরিয়র এন্ড, আর উপরের যে অংশ এই অংশটাকে বলা হয় ডরসাল এন্ড, আর নিচের যে অংশ এই অংশগুলোকে বলা হয় ভেন্ট্রাল এন্ড। এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এই স্লাইডে। সরি, দেখো এখানে বলা হয়েছে যে দেহের যে প্রান্তে মাথা থাকে এটা অ্যান্টেরিয়র এন্ড, আর যে মাথার বিপরীত প্রান্ত হচ্ছে পোস্টেরিয়র এন্ড। দেহের উপরের অংশ জাস্ট দেহের উপরের অংশ, এই অংশটাকে বলা হচ্ছে ডরসাল এন্ড, অ্যান্ড দেহের যে নিচের অংশ জাস্ট এই অংশটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল এন্ড, বা বাংলায় যদি বলি তাহলে দেশের নিচের তল বা অঙ্কতন্ত্র। আর পার্শ্ব এন্ড হচ্ছে দেহের দুই পার্শ্বের যে তলটা, অর্থাৎ আমি যদি প্রিভিয়াস স্লাইডটাকে আরেকবার দেখাই, জাস্ট এই যে জাস্ট আমি যদি এইভাবে যদি চিন্তা করি, এই যে তলটা এটাকে বলা হচ্ছে তোমার ল্যাটারাল এন্ড। তাহলে একটা প্রাণীর ক্ষেত্রে আমরা কয়টা এন্ডের কথা দেখলাম, আমরা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড এটা দেখলাম, আমরা পোস্টেরিয়র এন্ড দেখলাম, ল্যাটারাল এন্ড দেখলাম, ডরসাল এন্ড, ভেন্ট্রাল এন্ড। আমরা এটাকে বলা হচ্ছে পোলারিটি বা আমরা প্রান্তিকতা দেখলাম। আর তলের ক্ষেত্রে আমরা দেখলাম, তলের ক্ষেত্রে মধ্যরেখীয় তল বা স্যাজাইটাল প্লেন। আমি আরো একবার তোমাদেরকে রিপিট করতেছি, জাস্ট আমার বডির যদি মাঝ বরাবর তুমি যদি সেট করো, তাহলে মাঝ বরাবর সেট করলে আমার ডান পাশে একটা অংশ পাওয়া, বাম পাশে সিমিলার একটা অংশ পাওয়া। এই যে দুই অংশ ভাগ করলা, এই অংশটাকে বলা হচ্ছে মধ্যরেখীয় তল বা স্যাজাইটাল প্লেন। আর ফ্রন্টাল প্লেনটা হচ্ছে কি, আমার মাথার মাঝ বরাবর তুমি যদি মাথার এই অংশ দিয়ে যদি তুমি আমাকে যদি সেট করো, তাহলে আমার বুকের সাইডে একটা অংশ পাবা, বুক, আমার বেলি এই একটা অংশ পাবা, আর আমার পিছনের সাইডে একটা পিঠ বা এই অংশগুলো পাবা। এটাকে বলা হচ্ছে ফ্রন্টাল প্লেন। আর ট্রান্সভার্স প্লেন তুমি যদি আমার বেলির অংশটা কাটো, তাহলে আমার অ্যান্টেরিয়র এন্ড এন্ড পোস্টেরিয়র এন্ড দুটো অংশ পাবা। এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্লেন। হ্যাঁ, যদি তোমরা বুঝতে না পারো প্রশ্ন করবা। একজন লিখেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, আসো এবার আমরা কি যেন বুঝাচ্ছিলাম, সরি আমরা বুঝাচ্ছিলাম, সিমেট্রি বোঝাচ্ছিলাম। সিমেট্রি বোঝাতে যে আমরা একটু তল সম্পর্কে কথাবার্তা বললাম। এনিওয়ে, আমরা আবারও ফিরে যাই সিমেট্রিতে। সিমেট্রি বলতে বোঝানো হচ্ছে, সিমেট্রি বলতে বোঝায় প্রাণীদের মধ্যরেখীয় তলের, এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মধ্যরেখীয় তল কি, তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায় সিমেট্রি। সদৃশ কি, সমান কি, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। সাপোজ দিস ইজ এ পেন। এখন আমি যদি আমার পকেটে আর একটা পেন কই সাপোজ, জাস্ট ওয়েট। নাও দিস ইজ এ মার্কার পেন। এই দুটা অলমোস্ট their size is almost same, so this is এর আকার আকৃতিটা সেম, মানে আকৃতিটা সেম। যেটা এখানে বলা হয়েছে যে তলের সাথে সমান আকার আকৃতি, মানে আমার সরি হোয়াটসঅ্যাপ। সো
এটা হচ্ছে সমান বলা হয়, ধরো যে এটা প্রায় সমান, কিন্তু সদৃশ কি? সদৃশ হচ্ছে দেখতে একই রকম হবে। তোমরা রম্বস, সামন্তরিক, মানে বর্গ এই বিষয়গুলো পড়তে যে তোমরা সমান সদৃশ এই বিষয়গুলো অনেকটা পড়েছো আর কি, দেখতে একই রকম হবে। অর্থাৎ আমার দেখো এই পাশে আমার যদি মধ্যরেখ তল বরাবর যদি তুমি আমার যদি সেট করো, তাহলে আমার ডান পাশে যে নাকটা যেরকম নাক পাবা, বাম পাশে ঠিক ওই রকম নাকই পাবা। হ্যাঁ, ডিফল্ট থাকলে সেটা আলাদা বিষয়, বাট এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। তো তুমি ধরো যে আবার আমার ডান পাশে যেরকম তুমি কান পাবা, বাম পাশে তুমি ঠিক সিমিলার কানই পাবা। সো এই অংশগুলো এটাকে বলা হয় সদৃশ। আর সমান মানে তো তোমরা বুঝতে পারতেছো সমান কি জিনিস। সো আসো, প্রতিসাম্য বলতে দেহের যদি মধ্যরেখ তল বরাবর তলের দুপাশে সদৃশ এবং সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে মূলত বলা হয় প্রতিসাম্য বা সিমেট্রি। আবারও বলতেছি, যদি বুঝতে না পারো আবারও কোশ্চেন করবা। প্রতিসাম্য বলতে প্রাণীদের মধ্যরেখ তলের দুপাশে সদৃশ সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝানো হয়, এটাকে বলা হয় সিমেট্রি। এবার আসো, সিমেট্রিটাকে কয় ভাগে ভাগ করা হয়? সিমেট্রিটাকে কয়েক ভাগে ভাগ করতে পারি আমরা। প্রথমে আসো, আমরা যদি আলোচনা করি হ্যাঁ, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এই বিষয়টা নিয়ে আমরা আগে একটু আলোচনা করি। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কি? যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধুমাত্র একবার ডান ও বাম পাশে সমান ও সদৃশ অংশে ভাগ করা যায়, তখন সেটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। জাস্ট এটা হচ্ছে মধ্যরেখীয় তল, দেখতে পাচ্ছ নিশ্চয়। এখন এই মধ্যরেখীয় তল বরাবর এই যদি বাটারফ্লাইটাকে তুমি যদি সেট করো, তাহলে এর যে ডান পার্শ্বে যেমন অংশ তুমি পাবা, সিমিলারলি বাম পার্শ্বে তুমি ঠিক সেরকম অংশই পাবা, অর্থাৎ সমান এবং সদৃশ দুটো অংশ পাবা। যদি কোনো প্রাণীকে তুমি যদি তার মধ্যরেখীয় তল বরাবর, এটাকে বলে স্যাজাইটাল প্লেন, একটু আগেই বললাম, স্যাজাইটাল প্লেন বরাবর যদি তুমি সেট করো এবং দুই পাশে যদি দুটো সমান এবং সদৃশ অংশ পাও, তখন এই সিমেট্রিটাকেই বলা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। অধিকাংশ অ্যানিমালগুলোই বাইল্যাটারাল সিমেট্রির আন্ডারে রয়েছে। তোমাদের একটু কষ্ট করে শুধুমাত্র বাইল্যাটারাল সিমেট্রির উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার যখন তোমার পরীক্ষায় কোন একটা পর্বের বৈশিষ্ট্যগুলো জানতে চাইবে, সেখানে তুমি ওই পর্বটা কোন সিমেট্রির আন্ডারে পড়তেছে জাস্ট লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। সো এটাই ছিল দ্বিপার্শ্ব প্রতিসাম্য। অর্থাৎ তুমি যদি স্যাজাইটাল প্লেন বরাবর যদি তুমি সেট করো, তাহলে দুই পাশে দুটি সমান এবং সদৃশ অংশ পাবা, এটাকে বলা হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি। এরপর তোমাকে আমি যদি বোঝাই অডিও সিমেট্রির কথা যদি বোঝাই, হ্যাঁ, অডিও সিমেট্রি বা আগে স্ফেরিক্যাল সিমেট্রির কথা আলোচনা করি। স্ফেরিক্যাল সিমেট্রি হচ্ছে একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সমান ও সদৃশ অংশে ভাগ করা যায়। অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে এরকম কোনো যদি একটা অ্যানিমাল থাকে, এটা হচ্ছে একটা কেন্দ্র, এই কেন্দ্র বরাবর তুমি এই দিক দিলেও তুমি যেমন অংশ পাবা, এই দিক দিয়ে মানে সেট করলো তেমন অংশ পাবা, এই দিক দিয়ে সেট করলো তেমন অংশ পাবা, এই দিক দিয়ে সেট করলো ঠিক তেমন অংশ পাবা। জাস্ট এই প্রাণীটার কথা চিন্তা করো। ভলভক্স প্রাণীদের ক্ষেত্রে বা রেডিওলারিয়া প্রাণীদের ক্ষেত্রে গোলীয় প্রতিসাম্য দেখা যায়। এই প্রাণীর ক্ষেত্রে আমি যদি এইভাবে যদি সেট করি কেন্দ্র বরাবর, এইভাবে যেভাবে আমি সেট করি না কেন, জাস্ট কেন্দ্র বরাবর আমি অসংখ্য সমান সদৃশ অংশে আমি বিভক্ত করতে পারবো। সেটাই বলা হচ্ছে যখন কোনো অ্যানিমালকে তার কেন্দ্র বরাবর যদি বিভক্ত করা যায় এবং অনেকগুলো সমান ও সদৃশ অংশে ভাগ করা যায়, তখন সেটাকে বলা হয় গোলীয় প্রতিসাম্য। এবার আসো অডিও প্রতিসাম্য। অডিও প্রতিসাম্য কি? দেখো, বলা হচ্ছে যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, তখন তাকে বলা হয় অডিও প্রতিসাম্য। অর্থাৎ তোমরা সবাই হাইড্রার বিষয়টা দেখছো, এই হাইড্রাকে যদি আমি জাস্ট মাঝ বরাবর যদি আমি দুটো বিষয় কেন্দ্র লম্ব অক্ষ বরাবর, অর্থাৎ কেন্দ্র স্যাজাইটাল প্লেন বরাবর যদি আমি এটাকে ভাগ করি, তাহলে দেখো হয়তো প্রথমে দুটো সিমিলার অংশ পাবো, সেটাকে আবার যদি আমি ভাগ করি আবার আমরা কয়েকটা সিমিলার অংশ পাবো আর কি, এরকম ভাবে আর কি এটা। অর্থাৎ যদি কোনো প্রাণীর কেন্দ্র লম্ব অক্ষ বরাবর যদি দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করে, আমরা জাস্ট ধরো যে এই অংশটা, তুমি একটা র্যাডিশের কথা চিন্তা করো, একটা মূলা বা একটা ক্যারটের কথা চিন্তা করো, এবার এই অংশটাকে নিলাম, এই অংশটাকে নিয়েও আমি যদি মাঝ বরাবর ভাগ করি, তোমরা এই যে পোষ্যগুলো দেখতে পাচ্ছ, এইগুলো যদি মাঝ বরাবর যদি আমি ভাগ করি,
তাহলে দেখা যাচ্ছে সিমিলার অংশ পাবো। দেখা যাচ্ছে এই অংশটাকে আবার যদি আমি মাঝ বরাবর ভাগ করি তাহলে এটা দেখা যাচ্ছে দুইটা সিমিলার অংশ পাবো। সো যদি 2 এর বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করি, যদি হ্যাঁ মাঝ বরাবর যদি আমি কেন্দ্র লম্ব অক্ষ বরাবর যদি আমি বিভক্ত করার পর জাস্ট 2টা অংশ পেতাম, তখন সেটাকে আমরা কি বলেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম বাইল্যাটারাল সিমেট্রিয়াল বা দ্বিপার্শ্ব প্রতিসাম্য। কিন্তু আমরা যদি 2 এর অধিক অংশ ভাগ করতে পারি তখন সেটাকে বলি আমরা অরীয় প্রতিসাম্য। বাট এমন যদি হয় যে জাস্ট 4টা একই রকম অংশ সদৃশ অংশ ভাগ করতে পারতেছি, তখন সেটাকে বলা হবে দ্বি-অরীয় প্রতিসাম্য। ধরো যে এটা আমি একটা ছবি আঁকানোর চেষ্টা করি, ধরো যে কোন একটা প্রাণী, সাপোজ হ্যাঁ ধরো যে এরকম আছে, এটা কোন একটা প্রাণী। এখন এই প্রাণীটাকে আমি যদি মাঝ বরাবর যদি কাটে, দেখা যাচ্ছে বিভক্ত করে দেখা যাচ্ছে 4টা সমান অংশ আমি ভাগ করতে পারতেছি। অর্থাৎ একবার কাটার পর 2টা হলো, তারপর আরো একটা ভাগে আমি ভাগ করতে পারতেছি। দেখো হাইডার ক্ষেত্রে পশুগুলো অনেকগুলো ছিল, সেখানে আমরা অনেক ভাগে ভাগ করতে পারছি। কিন্তু যদি এমন হয় যে জাস্ট 4টা অংশে ভাগ করতে পারতেছি, 4টার বেশি অংশ আর ভাগ করতে পারতেছি না, তখন সেটাকে বলা হয় দ্বি-অরীয় প্রতিসাম্য। তোমরা একটা উদাহরণগুলো টিনোফোরা পর্বের কিছু প্রাণী রয়েছে, তোমরা একটা উদাহরণগুলো এখানে জেনে রাখবা। এরপরে লাস্ট অফ অল অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমাল বা অপ্রতিসাম্য, অর্থাৎ এমন কিছু কিছু অ্যানিমাল রয়েছে যাদেরকে তুমি কোনো অংশেই ভাগ করতে পারবে না। এমন অ্যানিমালগুলোকে এমন অ্যানিমালগুলোকে যাকে তুমি কোনো অংশে সমান এবং সদৃশ অংশে ভাগ করতে পারবা না, এমন অ্যানিমালগুলোকে তোমার বলা হবে অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমাল। তুমি যদি অনেক পাইলা গ্লোবাসের কথা যদি চিন্তা করো, মানে শামুক, কিছু শামুক রয়েছে এবং আরও কিছু অ্যানিমালগুলো যেমন স্পঞ্জ, কিছু অ্যানিমাল রয়েছে যাদেরকে তুমি কোনোভাবেই তাদেরকে কয়েকটা অংশে ভাগ করতে পারবো না, এদেরকে বলা হয় অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্য প্রাণী। সো এই ছিল আজকের আমাদের মোটামুটি ক্লাস। আমরা শিখলাম, আমরা যে যে বিষয়গুলো জানলাম আমরা আরেকবার রিপিট করি পুরো বিষয়গুলো। হ্যাঁ, আমরা প্রথমত আমরা শিখেছি প্রাণীর বৈচিত্র্য নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। এরপর আমরা দেখো প্রাণীর শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো, এর মধ্যে জার্ম লেয়ার, ভ্রূণস্তর, মেটাবলিজম, ট্যাগমেটাইজেশন, এগুলো খুব সহজ কিছু বিষয়। আমরা পোলারিটি, তল, সিলোম, তারপর আমরা দেহের আকার আকৃতি, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের পরীক্ষায় এই বিষয়গুলো থেকে পরীক্ষায় বড় প্রশ্ন আসে, এমনকি ছোট প্রশ্ন অনেক আসে। যেমন তোমাদের যদি আমি কিছু প্রশ্ন দেখাই, প্রজাতি কি, এটা হ্যাঁ এটা একটু আলাদা প্রশ্ন, ভিতরের অংশ যেমন সিলোমের সংজ্ঞা দাও, সিলোম কি, প্রতিসাম্য কি, প্রতিসাম্য কাকে বলে, ভ্রূণস্তর কাকে বলে, এ ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। এছাড়া তোমাদের পরীক্ষায় কিছু শর্ট কোশ্চেনও আসে। সরি, স্লাইডটা রেডি করা হয়নি শর্ট কোশ্চেনের, এখান থেকে অনেক রকমের শর্ট কোশ্চেনও তোমাদের পরীক্ষা আসে আর কি। সো এই ছিল মোটামুটি তোমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। এই বিষয়গুলো যদি তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো, আশা করি তোমাদের সামনের অংশগুলোতে কোনো সমস্যা হবে না। আর হয়তো নেক্সট ক্লাসে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসগুলো বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তোমাদের কোন কোন বিষয়টা বেশি প্রবলেম রয়েছে বা কোন কোন বিষয়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি আমাকে সেই বিষয়গুলো জানাও, সেই বিষয় নিয়ে আমি তোমাদের ক্লাসগুলো রেডি করা বা ক্লাসগুলো ডেলিভার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।